তাপদাহে একেবারে জীবন শেষ হয়ে যাচ্ছে। এটার যে গন্ধটাও কিন্তু খুব আকর্ষণীয় গন্ধ। একটি সিক্রেট জিনিস তৈরি করছে, সেটি হচ্ছে এই যে সজিনা। এখানে আমি ভাজিটা আসলে একদম নতুন দেখতেছি। এই ভাজিটা আমি আগে কখনো খাই নাই। লক্ষ টাকা খরচ করে যত বড় রেস্টুরেন্ট বাসায় খাই না কেন, এরকম কিন্তু পাবো না। বন্ধুরা 5 থেকে 6 কিলোমিটার হেঁটে আবার ফুলিমারি চরে আসলাম। এখন সেই আপার বাড়িতে যাব, যে আপা আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছে। আপা অনেক ভালো মানুষ। প্রথমেই আমাকে বলছে যে ভাইয়া আমাদের বাসায় কিন্তু আপনার খেয়ে যেতে হবে। চরের মানুষ, মন দেখুন, আসলে না করলে ওনারা অনেক মন খারাপ করবে। যাই হোক, তারপর আমি বলছি যে আপা আপনারা যা খান প্রতিদিন তাই কিন্তু আয়োজন করবেন, বাড়তি কিছু করার দরকার নেই। বন্ধুরা, যে ভাবি আমাদের খাওয়ার আয়োজন করছে, এই যে দেখুন, এই বাড়িতে দেখতে পাচ্ছেন বাড়ি, আর এই বাড়িতেই হচ্ছে আমরা আজকে খাবো। মানুষ আসলে কুড়ে ঘরে থাকলেও তাদের মন যে কত বড় হয়, আপনারা এইসব পরিবেশ, এইসব জায়গায় না আসলে বুঝবেন না। এই যে রান্নার কাজ চলতেছে। ভাবি কি রান্না করতেছেন? আজকে রান্না করবেন মানে এই যে আইলে কচু। আচ্ছা, আইলে কচু, ডাল আর ডিম আর আলু ভাজি। এগুলা কি আমাদের জন্য করতেছেন? হ্যাঁ। আচ্ছা, এগুলা তো আপনারা সব সময় খান? এগুলো তো সবসময়। এই ঘরে আবার ভাত রান্না করে রাখছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের জন্য ভাত রান্না করে রাখছে। মানুষের কিছু না থাকলে কি হবে? দেখুন মানুষের মন। এই ঘরে ভাবি একা থাকে, যেদিন উনি কাজ করতে না পারে ওদিন কিন্তু ওনার কপালে ভাত জোগে না। মানুষ কত কষ্ট করে, আল্লাহ। টিউবওয়েল দেখতে পাচ্ছেন, এটি আমার কাছে একটা মানে খেলনা টিউবওয়েলের মতো মনে হচ্ছে। এই দেখুন ডান্ডা একেবারে পাতলা। সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, অল্প চাপ দিলে অনেক পানি উঠে। দেখুন কি পরিমাণ পানি উঠে, মনে হচ্ছে যে এটা ভর্তি পানি। ঝড়ে এসে আমি এরকম টিউবওয়েল দেখতে পেলাম। আসলে খুব গরম লাগছে, একটু হাত মুখ না ধুইলে শরীর জ্বালা পোড়া করতেছে। বন্ধুরা, সারাদিন চরে হাঁটাহাঁটি করছি আমরা, একটু হাত মুখ দিয়ে নিচ্ছি। টিউবওয়েলটা একেবারে ছোট টিউবওয়েল, দেখতে অনেক ভালো লাগে। এই দেখুন এই পাশে কি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, পাশেই নদী, ধল্লা নদী। আর ওই যে মানুষ আসতেছে, গরম বালু পায়ে হেঁটে আসতেছে এই চরে। এই যে ভাবির বাসায় আছি, ভাবি আমাদের জন্য খাবারের আয়োজন করছে। চরে যে ভাবির বাসায় আসছি, দেখুন এই যে আমাদের খাবারের আয়োজন করছে। ওনারা গরিব মানুষ, কিসে বসতে দেবে আমাদের? এই যে প্লাস্টিকের পলি দিছে, এখানেই বসতে দিছে আমাদের। দেখুন এতেই কিন্তু আমরা অনেক খুশি হয়েছি। এখানে আমার কাছে মনে হচ্ছে যে হাজার হাজার কোটি টাকার কার্পেটও যদি বিছাই দিত, মনের থেকে তৃপ্তি পাইতাম না। এই ময়লা এই পলিতে বসে যে তৃপ্তিটা আমরা পাবো। এই যে ভাবি আমাদের জন্য কত কিছু রান্না করছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি কি রান্না করছে। ডিম, এখানে সজিনা, আর হচ্ছে আলু ভাজি, ওইখানে সাদা ভাত। দেখতে পাচ্ছেন ভাবি কত কিছু আয়োজন করছে। এটি হচ্ছে কচুর ডাউল। এইটা আমি আমার জীবনে প্রথম খাবো, দেখেই মনে হচ্ছে কত মজা হবে। আসলে এই যে দেখুন কালারটা হয়েছে কি, এই যে ডিম ভুনা করছে সাজনা দেয়া, এখানে আলু ভাজি করছে। এরকম ভাজি এর আগে কখনো আমি খাইনি। আসলে এই ভাজিগুলা আমার কাছে মনে হচ্ছে কত যে মজা হবে।
বন্ধুরা, আমি ফলিমারি দুর্গম চরে ভাত খাচ্ছি। বন্ধুরা, আমরা খাচ্ছি। আসলে এইখানে ভাবি সবচেয়ে বেশি একটি সিক্রেট জিনিস তৈরি করছে, সেটি হচ্ছে এই যে সজিনা। এটা যত চাবাচ্ছি ততই কিন্তু মজা লাগতাছে। আর এই যে ভাজিটা দেখুন, মানে এত মজা হয়েছে। সত্য কথা বলতে কি, এরকম খাবার আমি মনে হচ্ছে যে আমার জীবনে খাইনি। এই যে সজিনাগুলো যে ভাজছে, একবার ফ্রাই করছে, দেখুন ওরা সবাই খাচ্ছে। ওরা কিন্তু সবাই বলতেছে যে এই সজিনা, এই যে এই ভাজি, আসলে এই টেস্ট আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যত বড় রেস্টুরেন্ট বাসায় খাই না কেন, এরকম কিন্তু পাবো না। এখানে আমি ভাজিটা আসলে একদম নতুন দেখতেছি। এই ভাজিটা আমি আগে কখনো খাই নাই, এই প্রথম ফার্স্ট টাইম সাজনা এবং আলু একসাথে ভাজি করছে, প্লাস এই যে কচু দিয়ে ডাল রান্না করছে, এটাও আমার কাছে একদম নতুন আইটেম। সাথে ডিমটাও খুব ভালো লাগতেছে। আর দুর্গম চরে এরকম পরিবেশে খাইতেছো, এই ব্যাপারটা বলো। এটা খুবই আসলে মজার ব্যাপার, খুবই ভালো লাগতেছে এইভাবে আসলে। বন্ধুরা, আমরা এই ভাবির বাসায় খাচ্ছি। আমাদের চাইতে ভাবি টেনশন করতেছে সবচাইতে বেশি, যে গরমে বসে খাচ্ছি, কারেন্ট নাই। শুধু বারবার একই কথা বলতেছে যে ভাই আপনারা আসছেন, আমাদের বাসায় কারেন্ট নাই, আপনাদের কষ্ট দিচ্ছি। আসলে কষ্ট কিন্তু না, এইটা যে কি একটা ফিলিংস নিয়ে খাচ্ছি আমরা, কি একটা ভালোবাসা নিয়ে খাচ্ছি, যে মানুষের মন কত বড় হইলে এই ধরনের কাজ করতে পারে। আর এখন কিন্তু আমি ডাউল নিছি, সেই কচুর ডাউল, একটু খেয়ে দেখি। ডাউলটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে সাজনা ফ্রাই, কখনো খাইছেন কিনা জানি না, এটা কিন্তু খুব একটা টেস্ট। বন্ধুরা, ভাবির বাসায় খুব কবজি ডুবিয়ে খেলাম। এখন এই যে ভাবি এগুলা নিয়ে যাচ্ছে। আসলে চরের মাঝখানে এরকম জায়গায় খেতে পারবো, সেটি আমি কখনো ভাবিনি। যে সুযোগটা ভাবি আমাকে করে দিয়েছে, এর জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আসলে জায়গাটা দেখুন, এই যে দেখাই, এই যে দেখো, ছোট্ট ঘরে ভাবি থাকে, ওনাদের বসার জায়গাটাও যেন নেই। তারপরেও আমাকে ঘরে বসতে বলেছিলেন, আমি ঘরে বসিনি, কারণ হচ্ছে ঘরে প্রচণ্ড গরম। এই গরমে ওখানে বসা যাবে না, যার কারণে আমরা এরকম একটি জায়গায় বসে খাইলাম। যাই হোক, আমরা একটু পরে ভাবির বাসায় থেকে চলে যাব। কষ্ট করি খেলে 5টা মানুষ আমরা একলাই চালাই। যেদিন না পারি সেদিন নাই, কোনো রকম করি মনে করো একবেলা না খেলে একবেলা খাওয়া লাগে, অঙ্কুরি কষ্ট করি খাই। এখন নিজের জায়গা জমি নাই, মানে নিজের বসত ভিটে নাই। এখন যখনই আমার বিয়ে হয়েছে তখন থেকে আমি ওই মানুষের মাটিতে আছি, এখানে কষ্ট করি আর জীবন কাটাইতেছি। মানুষের ক্ষেত্রে খামারে কাজের জন্য যখন আপনাদের ডাকে না, তখন যখন ডাকে তখন যাই, যখন না ডাকে তখন আর নাই, তখন বাড়িতে বসে থাকা লাগে। মানে একবেলা 2 বেলার রাখি, একবেলায় চালা লাগে। এখন মাথার উপরে ছাতি না থাকলে কেউ তো কাকু তো ধরা দিবে না। আজকাল তো মানে আত্মসাপ সবাই উঠে, আমার তো আত্মসাপ নাই। এখন আমি পারলে মানুষের কাছে হাত বাড়াইলে যদি মানুষের দেয় না, যদি দেয় কাউ একদিন মহব্বত করে বলে আজকে 1 কেজি চাল নিয়ে যায় খাও, কালকে বা দুদিনকে আমার পাশে হলে আনি দেবেন, না হলে নেই, কোন দিন পান সেই দিন দেবেন। আর মনে আছে যে বলে আমার ঘরতে আছে, আমাকে দিব, আমরা কদিনে দেয় না দেয়, তো ওইভাবে আমার কষ্ট করে জীবন কাটাতেছি। বন্ধুরা, আমি ফলিমারি চরে আসছি। আসার সাথে সাথে এই ভাবির সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। আমি এই ভাবির বাসায় আসছি, আসার সাথে সাথেই কিন্তু ভাবি আমাকে বলছে, ভাই আপনারা এত দূর থেকে আসছেন, আপনারা কিন্তু দুপুরে খেয়ে যাবেন। আমি অনেকবার বলছিলাম ভাবিকে, তারপরেও কিন্তু ভাবি আমার জন্য খাবারের আয়োজন করছে। দেখুন মানুষের মন, এরকম মানুষের মন আসলে পাইতে গেলে আপনাদের এরকম দুর্গম জায়গায় আসতে হবে, এরকম মানুষদের সাথে মিশতে হবে। ওনার স্বামী কিন্তু 10 বছর আগে মারা গেছে, ওনার একটি ছেলে একটি মেয়ে, ছোট ছোট রেখে মারা গেছে। এখন ওরা একটু বড় হয়েছে, আর ছেলেটা হচ্ছে একটু পাগল প্রতিবন্ধী টাইপের। ও যে কিছু করবে সেই করারও কিন্তু কোনো উপায় নেই। এই যে ভাবি আমার সাথে আছে, ভাবি আমাকে খাওয়াইছে, সত্যি আমি ভাবির কাছে ঋণী হয়ে গেছি।
তা আমি ভাবিকে একটু সহযোগিতা করব, হয়তো বা ভাবির একটু কাজে লাগবে। পাশাপাশি ভাবির নাম্বারটা দিয়ে দেব, আপনারা পারলে ভাবিকে একটু সহযোগিতা করবেন। ভাবি আসলেই অনেক অসহায়। উনি কিন্তু নিজেই বলছে যে মাথার উপরে যদি ছাতা না থাকে সেই জীবনটা যে কত কঠিন একমাত্র তারাই বলতে পারে। ভাবির নাম্বারটি হচ্ছে 01763892178। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় কলা গাছ, এগুলা হচ্ছে বিছা কলা গাছ। এর জন্য এত লম্বা হয়েছে, আমি এত লম্বা গাছ আমার মনে হয় দেখিনি। প্রায় 3 তলা লম্বা হবে এই গাছটি, কত লম্বা গাছ। আর জায়গা দেখুন, উঁচু নিচু জায়গা, সমতল জায়গা না। এই যে ফাঁকা জায়গায় আরেকটি বাড়ি, একটি বাড়ি দেখুন বন্ধুরা। এই যে চরে আরেকটি বাড়ি আসছি, এই বাড়িতে এক বৃদ্ধ থাকে। এই যে ঘরের অবস্থা দেখুন, বাহ, এই ঘরে তো এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোন যায়। নদী কোথায়? নদী, এই যে নদী, নদী এটা বাড়ি তলায় তলে আমরা ভগুন যাই, ভগুন যা থাকি, খুব কষ্ট হয়। গরু ছাগলের দৌড়াড়ি, নিজের জীবন বাঁচা না যায়, গরু ছাগল বাঁচতে গেলে খালি নিজের জাহান শেষ হয়। চাইতে একবারে গরু ছাগল ধরে পালাই ভগ্নত থাকি। এত কষ্ট করে না, কষ্ট আমার দৌড়াড়ি উঠে, গ্রামের দৌড়াড়ি উঠে। নৌকে ঝাড় আছে, তাতে নৌকে দিয়ে ব্যবহার করে, আমার নৌকে নাই। পানি এত পানি করে ফাটিয়া, এগুলো পানি পাটিয়া করে যাই জীবন বাঁচপার। এত কতদিন থাকবেন আমি করি সংসার কাম করে চলে, ও যে কামলা দিতেছি কাম করি, ও যে জীবন বাঁচাই। এই বাড়িতে কে কে থাকেন? এই ঘর এটি কোনো বেটা যে বাতার বেড়ি তাল নির্মনে থাকিয়া যে আমার কুটে কুটা গেল। বেটাটা পাগলা, কোনো কথা কবা পায় না। বিয়ে করছে? বিয়ে করছে, মেয়ের 3টে, এক নাত না, আর 2টে বেঁচে খাচ্ছে। একটা বরবত বেঁচে খাচ্ছে, একটা যে ভেলাবাদ বেঁচে খাচ্ছে। আর ছেলে এসে একটা ছেলে বাইয়া 6 ধরিয়ে বেঁচে গেছে। মাছ ও করে মিলে কাজ করে, আর কাজ করে, তাতালে কাজ করে। মুয়ে তোমার ঘর এমন টিয়া ঘর থাকে, মুইও জটিয়া ঘর থাকুন। আপনি ঘরে থাকেন? হ্যাঁ, এই যা পাকঘর থাকি। এই পাশে নদী না? হ্যাঁ নদী, দেখো তো এইগুলো পানি, কি কষ্ট আমার। বন্ধুরা এই যে নদী, এই নদী যখন ভরে যায় তখন এই বাড়িতে পানি আসে। এটি বলল এই বয়স্ক দাদুটা। বন্ধুরা হাঁটতে হাঁটতে চরের একেবারে শেষ মাথায় চলে এসেছি। এই যে ভারতের সেই মোগলহাট স্থলবন্দরের রেল লাইন আমরা দেখতে পাচ্ছি। ওই যে রেল লাইন, ঐতিহাসিক রেল লাইন, অর্ধেকটুক রয়ে গেছে, আর বাকি অর্ধেকটুক কিন্তু এই নদীতে বিলীন করে নিয়ে গেছে। এই যে একটি গাছ, এই গাছও থাকবে না দেখুন, এই যে গাছের গোড়া পর্যন্ত ভাঙছে। বন্ধুরা আমি বাংলাদেশের বলা চলে একেবারে শেষ প্রান্তেই আছি। ওই যে ওইগুলো হচ্ছে ভারত, কিছু বাংলাদেশ পড়ছে, এই সাদা চট্টা বাংলাদেশের, এরপর থেকেই কিন্তু ভারতে পড়ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের ব্রিজ, মোগলহাটের সেই ঐতিহাসিক ব্রিজ, এর অর্ধেকটা রয়ে গেছে, আর অর্ধেকটা কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। এই যে নদীর পাড়ের মানুষের জীবন দেখুন, এই যে এখানে থাকে। কিছুদিন পর যদি বন্যা হয়, এই নদী যদি আবার ভাঙে, এই ঘরগুলো কিন্তু কোনো কিছুই থাকবে না। আবার আরেকটি জিনিস আপনাদের দেখায়, এই যে দেখুন ছোট্ট একটু জায়গার মধ্যে তারা সবজি রোপণ করছে, এখানে পেঁয়াজ, ওইখানে মরিচ রোপণ করছে। এদের কিন্তু জায়গা জমি নাই, আর জায়গা জমি যতটুকু আছে সম্পূর্ণ হইল বালু মাটি, সবজি কিন্তু ওই রকম হয় না। আসলে এনে যারাই বসবাস করে তারা কিন্তু সবাই আমার মনে হয় কিনেই খেয়ে থাকে, কারণ এখানে রোপণ করার মতো কিছু নেই, শুধু ভুট্টাটা একটু বেশি হয়। বন্ধুরা সকাল থেকে এই ফলিমারি চর ঘুরছি, চরে খাওয়া দাওয়া করছি, অনেক হাঁটাহাঁটি করছি। এখন বিকেল হচ্ছে, এখন আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাব। নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে নদী, নদীর সামনে দেখুন
বিশাল বালুচর, এই বালুচর পাড়ি দিয়ে আমাদের নদীর ওই পারে যেতে হবে। এই যে হাঁটতেছি আমরা, সামনে একটি বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা এই যে বাঁশের পুল দিয়ে কিন্তু আমরা নদী পার হচ্ছি। দেখুন এই পুলটি দিয়ে কিন্তু করে অনেক সময় রিক্সা ভ্যানও মনে হয় নিয়ে থাকে, যার কারণে একটু লম্বা করে করছে ওনারা। দেখুন কত মজবুত না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তবে এই দিক দিয়ে যদি মোটর সাইকেল আনেন কখনো সাবধানে আনবেন, কারণ এই পুলটা কিন্তু অত ভালো না। বন্ধুরা প্রায় 20-30 মিনিট এরকম গরম বালির মধ্যে হেঁটে অবশেষে নদীর পাড়ে চলে এসেছি। আমাদের খেয়া নৌকা কখন আসবে বলা যাচ্ছে না, আমাদের এই গরমের মধ্যে অপেক্ষা করতে হবে। এই যে কাকু যে এখানে অপেক্ষা করতেছে, ছোট্ট একটি টংঘর, এখানে মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে নৌকার জন্য। বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা ওই চরে ছিলাম, ওই চরের বালু চর দিয়ে হেঁটে আমরা ওই নদীর পাড়ে আসছিলাম নৌকার জন্য। এখন আমরা এই চরে আসছি। কেন আসছি জানেন? এখানে কিন্তু তরমুজ বাগান আছে, সেই তরমুজ বাগানে ঢুকবো, দেখবো, পাশাপাশি খাওয়ারও চেষ্টা করব। বন্ধুরা আমরা বালু চর দিয়ে সেই তরমুজ বাগানে যাচ্ছি। এই যে তরমুজ বাগানের খুব কাছাকাছি চলে এসেছি। কত তরমুজ ধরছে, আর এখান থেকে ট্রাক্টরে করে সেই তরমুজ নিয়ে যাচ্ছে বাজারে। বন্ধুরা আমরা তরমুজ বাগানের ভিতরে ঢুকেছি। এই যে দেখুন কত ছোট বড় তরমুজ, তবে এখানে যে বড় বড় তরমুজ, সেই বড় তরমুজ কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে, সামনে নিয়ে যাচ্ছে এখান থেকে শহরে। আর ছোট তরমুজগুলা রয়ে গেছে, এগুলোও বিক্রি করবে আস্তে আস্তে বড় হলে। আর যেহেতু তরমুজের দাম মোটামুটি ভালোই সব জায়গায়, যার কারণে তরমুজও ভালো হয়েছে। ওনাদের কিন্তু বাম্পার ফলন হয়েছে মনে হয়। এবার একটু ওয়েদারের সমস্যা ছিল তো, ওই জন্য মানে পুরা 16 আনা হয় না, মানে একবারে ভালো হয়নি একবারে খারাপ হয় না, মিডিয়াম। আল্লাহর লাভ এইবার বিক্রি শুরু করছেন কোন মাস থেকে? রমজান থেকে? না, আমরা ঈদের পরে ঈদের 2 দিন পর থেকে শুরু করছি। এগুলা এই যে লালমনিরহাট যাইতেছে, রংপুর যাইতেছে, বগুড়া যাইতেছে, ঢাকায় যায় না এখন। নিয়ে যায় তো এরা কিনে, এখন ওরা যায় ঢাকায় নিয়ে যায় না, কোন জায়গায় নিয়ে যায়, আমরা তো এইখানে বেচতেছি। তো পুরো এইখানে চলে আসছি 5 মাস হয় এখন রানিং, 5 মাসের বেশি রানিং আর কি। মানে রোপণ করার কয় মাস পর কাটা যায় ফল? বললো না 5 মাস আগে, কাতি মাসে লাগাইছি। এই যে এখন বোর্ডিং আছে আমাদের, বহু বোর্ডিং আছে, শ্যালন আছে 3-4টে। দৈনিক লেবার কাজ করে নিম্ন হইলো 16 থেকে 18 জন। এই পানি দেওয়ার জন্য, পানি ছাড়া তো আর এই তরমুজ হবে না। অনেক খরচ তাইলে? না, এই প্রজেক্টটা 16 লাখ টাকা খরচ। 16 লাখ টাকা খরচ? 16 লাখ টাকা খরচ উঠবে আবার 30 লাখ টাকা। বন্ধুরা কাকার সাথে কথা বললাম, দেখছেন আমরা বাজার থেকে তরমুজ কিনে খাই, আর এই তরমুজ চাষ করা কিন্তু অত সহজ জিনিস না, অনেক টাকা লাগে তরমুজ চাষ করতে। এখন হচ্ছে কাকা আমাদেরকে একটি পাকা তরমুজ ছিঁড়ে দেবে, সেটা আমরা খাবো। আমরা যদিও তরমুজ কিন্তু চিনি না, বাজার থেকে যার কাছ থেকে কিনি সে যেটা দেয় ওইটাই ওইভাবেই কিন্তু আমরা বাসায় নিয়ে যাই। এখন পাকা একটি তরমুজ কাকা বেছে দেবে, দেখি কেমন হয়। ওইটা কাকা, ওইটা তো সবুজ। হ্যাঁ, এটা একটু কম পাকছে, এটা আবার পাকছে, ওই যে ওটা পাকছে। মানে যেটা হচ্ছে সাদা বেশি, ওইটা বেশি পাকা। এটা পাকছে? হ্যাঁ, এটা কাটি দেই, দেন তো দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকা এবং কাঁচার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এইটা হচ্ছে সাদা হবে, আর যেটা এটা সবুজ বেশি ওইটা হচ্ছে কাঁচা। এর জন্য এভাবে বোঝা যায় যে কাঁচা পাকা। অনেক সুন্দর, অনেক সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে পিওর ক্ষেতের থেকে কেটে একবারে মধু, মধু একবারে মধু। কি খাবার বলেন? বন্ধুরা আসলে তরমুজ ক্ষেত থেকে কে কে তরমুজ খাইছেন এভাবে আমি জানি না, তবে এটার যে গন্ধটাও কিন্তু খুব আকর্ষণীয় গন্ধ। এখন তো হিট, বুঝছেন না, সারাদিন তরমুজটা হিট হয়েছে না, এখন আবার না। যদি এটা ঠান্ডা করে খাইতেন
ঠান্ডা এখন তো সারাদিনে রোদ পেয়েছে ফলটা। গরম তরমুজ খাচ্ছি, একটু দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। বাসায় তরমুজ কিনে নিয়ে যাওয়ার পরে বলে যে ইনজেকশন করে লাল করছে বা কোনোভাবে সেটাকে মিষ্টি করছে, কিন্তু আমরা তো গাছ থেকে কেটে খাচ্ছি। দেখুন কালার, এবং মাশাআল্লাহ অনেক মিষ্টি। দাম কম, বাজার কম, ওই জন্য আমরা সাধারণত মোকামে যাইতে চাই না। আমরা কৃষক লোক, আমরা এখানে মাঠেই বিক্রি করি। আমরা আমরা মনে করেন যে এখানে যে 42 কেজিতে মন দিতেছি, 1050 টাকা 1100 টাকা মন বিক্রি করতেছি। 60 টাকা আছে রোড প্লেস খরচ, মানে এইখান থেকে রোড প্লেস 60 টাকা, 1100 টাকা পড়ে আর কি। বন্ধুরা, এই যে তরমুজ বাগান দেখতে পাচ্ছেন, চরের মাঝখানে, গহীন চরে তারা এখানে তরমুজের চাষ করছে। এই তরমুজ কিন্তু 1 মণ 1000 টাকা বা 1100 টাকা বিক্রি করে থাকে পাইকারি হিসাবে। আর এই যে ছোট ছোট তরমুজ, যেটা হচ্ছে বলের মতো বা ট্যামরা, যেটাকে প্রতিবন্ধী তরমুজ বলে, এটাতে কিন্তু গুড় বানানো যায়। আপনারা হয়তো বা অনেকে জানেন বা জানেন কিনা জানি না, তো সেটা দিয়ে তারা গুঁড়ো বানাইতে পারে, সেটা কিন্তু ফেলে দেবে না। বন্ধুরা, আমরা চর থেকে এই যে ট্রাক্টরে করে যাব, এই যে লোড করছে, তরমুজ লোড করছে, তো হঠাৎ করে মনে হলো যে আমরা এত দূর হেঁটে না গেলে আমরা কিন্তু এই ট্রাক্টরেও যাইতে পারি। অবশেষে কিন্তু এই ট্রাক্টর যিনি নিয়ে যাচ্ছেন, যে ভাই, উনি আমাদেরকে নিয়ে যাবে। আমরা এই তরমুজ বাগান থেকে এখন বিদায় নিচ্ছি। শুধু তরমুজ বাগান নয়, আমরা চর থেকে এখন বিদায় নিচ্ছি। আজকে আমরা অনেক ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় গেছি, অনেক হাঁটাহাঁটি করছি। তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।